আসসালামু আলাইকুম। ফোকাস টিভির আজকের বিশেষ পর্বে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমরা আজকে একজন বাংলাদেশী প্রবাসী যিনি আমেরিকায় থাকেন, নাম মোহাম্মদ মুজিবুর। ওনার সাথে কথা বলব। ওনার প্রবাস জীবনের যেই দীর্ঘ ঘটনা সেই সম্পর্কে জানবো। চলুন আমরা সরাসরি তার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম ও রহমতুল্লাহ বরকাতু। ইনশাল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি, আল্লাহর রহমতে। আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনার আমেরিকা যাওয়ার ঘটনা সম্পর্কে আমরা প্রথমে একটু জানি। আমাদের দর্শকদেরকে একটু জানাবেন যে আপনি কখন আমেরিকা গিয়েছিলেন এবং আপনার যাওয়ার অভিজ্ঞতা বা আপনার যাত্রাটা কেমন ছিল? আমার অভিজ্ঞতা পরম করুণাময় আল্লাহ তালাকে সাক্ষী রেখে বলতেছি, আমি যখন আমেরিকা আসি, সে ৮০ দশকের মাঝামাঝি, বিটুইন 84-85 বা এই সময় আসি। তখন আসার ইয়াতে খুব উদ্বুদ্ধ, মানে আনন্দে ছিলাম। বিগ জার্নি ফ্রম বাংলাদেশ টু ইউএসএ। তখন আমাদের এয়ারলাইন ছিল না, ব্রিটিশ এয়ারওয়ে ছিল। ব্রিটিশ এয়ারওয়ে আমরা আসি। তো আলহামদুলিল্লাহ, ইমিগ্রেশন হইয়া আমরা নিউ ইয়র্কে, আমার বড় ভাই ছিল, আমার ৩ নম্বর ব্রাদার। আমরা ৫ ভাই ছিলাম। ৩ নম্বর ব্রাদার ছিল, উনি আসছিল 81-এ। তারপরে আমি আসি। যাই হোক, ওনার এখানে উনি রিসিভ করে আমাকে এয়ারপোর্টে। তারপরে বাসায় আসি। বাসা ছিল অ্যাস্টোরিয়া বা লং আইল্যান্ড সিটি যেটাকে বলে। ওইখানে আসি এবং ওইখানেই ছিলাম প্রায় ৬ মাস। তারপরে আমরা অ্যাস্টোরিয়াতে মুভ করি। মোটামুটি একটা ভালো বাসা নেই। যাই হোক, সেই সময় 2 বেডরুম 2 বাথরুম বাসা নিয়েছিলাম আমরা $850 দিয়া, যেটা এখন বর্তমানে মিনিমাম 4000 সামথিং রেন্ট। তো সেই সময় $850 ইজ লট অফ মানি। যাই হোক, আমার ভাই যেহেতু সাপোর্ট ছিল, আমার বড় মেজো ভাই, সেই জন্য আমার ওই রকম ইয়া হয় নাই। যাই হোক, তারপরে ইমিগ্রেশনের স্ট্যাটাস প্লাস কাজকর্ম নিয়ে অনেক অভিজ্ঞতা, তিক্ত অভিজ্ঞতা, ভালো মন্দ, ট্র্যাজেডি সবকিছুই ছিল। তখন বাঙালি আমরা, আমি যখন আসি, বাঙালি খুব একটা এই মানে কিঞ্চিত অনেক কষ্ট করে দেখা পাইতাম। অনেক কম ছিল তখন বাঙালি। কম, খুব নাই বলা যায়, নাই বলা যায়। ১ জন ২ জন দেখা হইতো, তাও ২ দিন ৩ দিন বা ৪ দিন পরে, এই আর কি। তারপরে তো ৮০-৯০ দশকে, ৯০ দশকে আপনার ডিবি, ওপি, তারপরে এমনিও বিভিন্ন ডিস্ট্রিক্টের লোক আসা শুরু হইলো। তখন কিছু আস্তে আস্তে কমিউনিটির প্রসার হইলো। এর মধ্যে আমি আইসা, আমিও রাব জব করি রেস্টুরেন্টে, বাস বয়, ওয়েটার। তারপরে ঠিকা জমায়া পয়সা টয়সা, মানে সেভিংস কইরা আমি স্টার্ট করি বিজনেস। আমি ডেলি অ্যান্ড গ্রোসারি স্টার্ট করি 1988-এ। আসার ১ বছরের মধ্যে, আল্লাহর রহমতে ১-১.৫ বছরের মধ্যে আমি মোটামুটি ডেইলি গ্রোসারি আমরা ২ ভাই আমরা স্টার্ট করি। তো আল্লাহর রহমতে সাফল্যের সাথেই আমি ব্যবসা প্রসার হয়। তার কিছুদিন, কয়েক বছর পরে আবার আমরা তখন আহ, তাজমহল রেস্টুরেন্ট নামে একটা রেস্টুরেন্ট, যেটা নিউ ইয়র্ক টাইমসে আমাদের আচ্ছা, আপনি একটু একটু আরেকটা কোয়েশ্চেন জিজ্ঞেস করি। মানে আপনি যখন গিয়ে আপনি বলছেন একটা ব্যবসা শুরু করছেন, তখন আসলে ব্যবসা শুরু করা আমেরিকায়, বাংলাদেশ থেকে আমেরিকায় গিয়ে সেখানে ব্যবসা শুরু করা, এটা আসলে কেমন আপনার অভিজ্ঞতা ছিল? বা অভিজ্ঞতা কতটা কঠিন ছিল? অভিজ্ঞতা আসলে কঠিন বলা যায়। এদের নিয়ম কানুন সবকিছুই তো একটা গণ্ডির ভিতরে। আমি নিয়ম ছাড়া অন্যভাবে, অনিয়মভাবে কোনো কিছু করতে পারবো না।
এগুলি প্রথম কিছুটা আমাদের স্ট্রাগল করতে হয়েছে, শিখতে হয়েছে, জানতে হয়েছে এবং বলা যায় অনেক কিছুর ভুলভ্রান্তি এবং শিখা, তারপরে আমরা উঠে দাঁড়াই আল্লাহর রহমতে। যাই হোক, সবার দোয়ায় এখন আস্তে আস্তে মোটামুটি একটা ভালো পর্যায়ে চলে গেছিলাম আমরা। তো এর মধ্যে আমার পরিবার, আমার মেয়ে ছিল ১ বছরের। মেয়ে, আমার ওয়াইফ আসলো। এই পরিবার আস্তে আস্তে বড় হইতেছিল। আমার ভাইয়েরও ঠিকই একই অবস্থা। ভাইও ছিল একা, আমিও ছিলাম একা। তো আস্তে আস্তে আমরা আমাদের ফ্যামিলির সবাইকে চলে আসলো। তারপরে আস্তে আস্তে আমরা রেস্টুরেন্ট দিলাম একটা। সেই সময়ে 3 স্টার রেস্টুরেন্ট ক্যাটাগরি নিউ ইয়র্ক টাইমসে আমাদের রিভিউতে আমরা ছিলাম। আমাদের 3 স্টার ক্যাটাগরি পাইছিলাম আমরা নিউ ইয়র্ক টাইমস থেকে। তখন নিউ ইয়র্ক টাইমস পেপার থেকে, নিউজ পেপার পেপার। থেকে, হ্যাঁ, নিউ ইয়র্ক টাইমস, নিউ ইয়র্ক পোস্ট। তারপরে সেই সময় ইন্ডিয়ান রেস্টুরেন্ট ছিল হাতে গোনা ৩-৪টা আচ্ছা, এবং পাকিস্তানি ছিল একটা বা ২টা। তো একটা ছিল মোটামুটি, কিন্তু তারা স্টারের ক্যাটাগরি না। ইন্ডিয়ান ছিল স্টার ক্যাটাগরি, যেমন হোয়াইট্রেস, তারপরে আপনার মানে সব ফ্যাসিলিটি ছিল। তো সেই সময় আমরা মোটামুটি সবকিছু মেনটেন কইরা যে সমস্ত ক্যাটাগরিতে যাওয়া যায় ওগুলি আমরা মেনটেন করতাম। যাই হোক, আল্লাহর রহমতে ভালোই চলছিল। অনেক বছর আমরা করছিলাম। তো এই রেস্টুরেন্টে আমার একজন পার্টনার ছিল। তো উনি ওনার সাথে আমার কয়েক বছর পরে বনাবনি হচ্ছিল না। কারণ ব্যবসার এত প্রসার দেখে, এটা যেটা কমিউনিটিতে হয় এখন হচ্ছে অহরহ। যাই হোক, ওইগুলিতে বিস্তারিত যাব না। এখন শুধু বলবো যে আমাদের কমিউনিটি সেই সময় আমাদের রেস্টুরেন্টে বাঙালি খুবই আসতো, মানে ঢুকতে সাহস পাইতো না। সবই ছিল আমাদের হোয়াইট এবং 80% হোয়াইট কাস্টমার এবং আপনারা কি ধরনের ফুড সার্ভ করতেন, মানে ইন্ডিয়ান, পাকিস্তানি বা হ্যাঁ, ইংলিশ, আমেরিকান ফুড? কাট মেনু। আমাদের লাঞ্চে ছিল বুফেট, হ্যাঁ, আর ডিনারে ছিল আলা কাট মেনু। যে সমস্ত বাংলাদেশে 5 স্টার হোটেলে যেগুলি যেভাবে সার্ভ করে, আপনি মেনু দেখে অর্ডার দিবেন, অ্যাপেটাইজার, ড্রিঙ্কস, তারপরে মেন কোর্স, ডিজার্ট, ওইভাবে অর্ডার মেনু অনুযায়ী ওইটা আমাদের ফুড আসতো কিচেন থেকে। এগুলি মানে আমরা মেনটেন করতাম। যাই হোক, ভালোই চলছিল আচ্ছা গত। আচ্ছা, বাংলাদেশের, জি, আচ্ছা বলেন শেষ। তো এগুলি মেনটেন করতে ওইখানেও শিখা হয়েছে আমাদের অনেক কিছু বাস্তব। অনেক ঘটনাই আছে, ভুলভ্রান্তি আছে বা শিক্ষণীয় আছে। তারপরে আস্তে আস্তে আমাদের কমিউনিটি যখন বাড়লো, তখন আমাদের স্যাটারডে সানডে দেখা যেত বার্থডে, বিয়ার পার্টি। তখন আস্তে আস্তে এগুলি মানে গ্রো করতেছিল আর কি। যাই হোক, আচ্ছা, আমার বলেন। না, আমি জিজ্ঞেস করতে চাইছিলাম আপনার কাছে যে বাংলাদেশের রেস্টুরেন্ট ব্যবসা মেনটেন করা আর আমেরিকার রেস্টুরেন্ট ব্যবসা মেনটেন করা, এগুলোর মধ্যে আপনি কিভাবে, মানে ডিফারেন্স কোথায় কোথায় বলবেন? আমি বাংলাদেশে তো কোনো গার্মেন্ট আপনার রেস্টুরেন্ট ব্যবসা ছিল না আমার। রেস্টুরেন্ট। আমি আমি গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে জড়িত ছিলাম দীর্ঘ 6-7 ইয়ার্স। আমি 81, 79, 80 থেকে যখন গার্মেন্টস ব্যবসা, দেশ গার্মেন্টস চিটাগাঙে এবং আমাদের নারায়ণগঞ্জে, তখন আমরা নারায়ণগঞ্জের লোক, সোনারগাঁয়ের লোক, নারায়ণগঞ্জে সেটেল। আমার কাজিনের গার্মেন্টস ছিল, ওই গার্মেন্টসে আমি কাজ করতাম দীর্ঘ 6-7 বছর। তো সেই সময় আমার যে অভিজ্ঞতা, অলমোস্ট 500 to 600 এমপ্লয়ি ম্যানেজ করা। আই ওয়াজ ইন চার্জ অফ দ্যাট গার্মেন্টস। সো আমার একটা অভিজ্ঞতা ছিল যে দীর্ঘ প্লাস বাইং, এক্সপোর্ট, ইম্পোর্ট,
তারপরে প্রোডাকশন, এভরিথিং ম্যানেজ করতাম আমি, এভরিথিং। আমাদের এমপ্লয়ি ছিল, হ্যাঁ, তা আমার কলিগ ছিল, অ্যাসিস্ট্যান্ট ছিল। তো সেই অভিজ্ঞতার থেকে আমার কিছুটা কন্ট্রোলিং এগুলি ছিল, আমার অভিজ্ঞতা ছিল, ভালো অভিজ্ঞতা ছিল। তো যাই হোক, তো সেই সময় সেই অভিজ্ঞতার আলোকে আমি চাইছিলাম গার্মেন্টসের ব্যবসায় ঢুকতে, কিন্তু পারি নাই। অনেক প্রচুর পয়সা লাগে এখানে, অনেক টিয়া লাগে। তারপরে অনেক আপনার আপনার এখানকার লেবার ল, তারপরে বাংলাদেশে যে লেবার কন্ট্রোল করা, এখানে টোটালি ডিফারেন্ট। You cannot move without any illegal procedure. You have to go through all the legal formality. So it's very tough for me, very tough. It was very tough, but I আমি যাই নাই। আমি এই ডেইলি গ্রোসারি ব্যবসা, তারপরে রেস্টুরেন্ট, তা আনসার্টেনলি 10 অলমোস্ট 10-15 ইয়ার্স পরে, আমার 10-12 ইয়ার্স পরে আমার ব্যবসার মধ্যে একটু হইলো, যার জন্য ব্যবসা বিক্রি করে দিয়া, রেস্টুরেন্ট বিক্রি করে দিয়া রিয়েল এস্টেটে ঢুকি। রিয়েল এস্টেটে তখন ভূমি আরম্ভ হইতেছে। তখন এই রিয়েল এস্টেটে ঢুকিয়া প্রথম একটা বাড়ি কিনি, আপনার ব্র্যান্ড নিউ, বিল্ড আ ব্র্যান্ড নিউ হাউস ইন জামাইকা এরিয়ায়, 3 ফ্যামিলি হাউস, এক একটা ফ্লোরে 4টা বেডরুম, 2 বাথরুম করে 3টা ফ্লোর। সেই সময় কিনি আমি প্রায় $6,40,000 দিয়া। এখন এগুলি 3 মিলিয়ন, 3.5 মিলিয়ন এখন ভ্যালু। তো ওগুলি আছে এখন। আমি আবার যেটা থাকি এটা আবার আমার নিজের, ওইটা আর কোনো নাই এতে, এটার মধ্যে আছি আল্লাহর রহমতে প্রায় অনেক বছর, 2010 থেকে আজকে 16 বছর যাবত এই বাসায় আছি। এখন আবার কমিউনিটির, আপনি কমিউনিটির যদি ধরেন, আমার 2 ছেলে 1 মেয়ে, মেয়ে বড়, 2 ছেলে। মেয়ে গ্রাজুয়েশন করছে 2012-তে, সে চাকরি করে, তার বিয়া শাদী হয়েছে, এখন ফ্লোরিডাতে সেটল। আর 2 ছেলে, 1 ছেলে ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক ইঞ্জিনিয়ার কম্পিউটার সায়েন্সে, এবং সফটওয়্যার উপরেও সে একটা পড়াশোনা করছে। ওই করোনার সময় হয়েছে তো চাকরি, তখন চাকরির বাজার খুবই খারাপ ছিল। তখন সে একটা কোম্পানির ইয়াতে, টাফ ছিল। হ্যাঁ, কোম্পানির ইয়াতে হুম, সফটওয়্যারের একটা প্রোগ্রাম করার পরে সে ফাইন্যান্সের উপরে, সে কিন্তু ইঞ্জিনিয়ার, ফাইন্যান্সের উপরে তার একটা চাকরি হলো। নিউ ইয়র্কে ঘরে বসে চাকরি করতো। তার 1 বছর হুম। কি 11 মাস পরে সে একটা ভালো চাকরি অফার পাইলো ফ্লোরিডা। এখন আমার ছেলে ফ্লোরিডা আছে, 1 ছেলে 1 মেয়ে। পিটার্সবার্গে আছে ছেলে, আর অরল্যান্ডো তো আছে আমার মেয়ে। আর আমার ছেলে, আচ্ছা, আমি যেহেতু আপনি জি, বলেন। আপনি যেহেতু ফ্যামিলির প্রসঙ্গে চলে এসেছেন, আমরা একটু সেখানকার জীবনযাত্রা সম্পর্কে আপনার কাছে কিছু জানি। সেটা হচ্ছে আপনি নিউ ইয়র্কে থাকেন, রাইট? জি, আপনার এখানে ফ্যামিলি থাকে ফ্লোরিডায়। হুম। না, না, আমি সবাই হুম, আমার 1 ছেলে থাকে এবং মেয়ের জামাই থাকে ফ্লোরিডা। ছেলে হ্যাঁ, ছেলে ফ্লোরিডাতে। আপনি ছেলে থাকেন হচ্ছে ছেলে নিউ ইয়র্কে। থাকে, আমি, আমার 1 ছেলে, আমার ওয়াইফ থাকি আমরা নিউ ইয়র্কে। নিউ ইয়র্কে। আচ্ছা, তো জি, আপনি আমাদেরকে নিউ ইয়র্কের জীবনযাত্রা বা ওখানে ফ্যামিলিকে বড় করা, আপনি যেহেতু অনেক আগে থেকেই সেখানে ফ্যামিলিকে, বাচ্চাদেরকে বড় করা, এগুলো সম্পর্কে যদি আমাদেরকে একটু বলতেন। সেখানের কালচার আর বাংলাদেশের কালচারের মধ্যে কিভাবে মানে বাচ্চাদেরকে কিভাবে ২ টা কালচারের মধ্যে নিয়ে আসা, এই জিনিসগুলো কতটা চ্যালেঞ্জিং? এটা তো আসলে ভেরি ডিফিকাল্ট, ভেরি হার্ড। ছেলেরা এবং ছেলে মেয়ে মেনটেন করা, আবার চাকরি ব্যবসা সেম টাইম আপনার মেনটেন করা ইজ ভেরি হার্ড লাইফ, ভেরি ভেরি হার্ড লাইফ অ্যান্ড ডিফিকাল্ট। বিকজ আমরা বড় হয়েছি, আমার মাদার, গ্র্যান্ড মাদার, আন্টি, আঙ্কেল, আমরা টুগেদার ফ্যামিলি ছিলাম, আমরা হয়েছি ওইভাবে। আমরা কখনো কষ্ট পাইনি বা ওই ফিলটা অনুভূতি করিনি। যখন আমরা, আমার ফ্যামিলি এখানে আসছে, আমার ছেলে মেয়ে হয়েছে, হ্যাঁ,
এদের গ্রো করা, হসপিটালে অ্যাপয়েন্টমেন্ট, স্কুলে যাওয়া, স্কুলে আনা, তারপরে এই এদের পড়াশোনা লুক আফটার করা। ইজ ভেরি ডিফিকাল্ট জব। ইটস ভেরি ডিফিকাল্ট জব। ওয়াইফ আমার ওয়াইফও কাজ করত। আমার ওয়াইফ কাজ করত, আমিও কাজ করতাম। এইরকম আমরা টাইমটা ওইভাবে করে schedule করে নিছি। যে আমার ওয়াইফ যখন বাসায় ছিল না, আমি বাসায় থাকতাম। আবার আমার ওয়াইফ আসলে আমি বাইরে যেতাম। এই যে টাইম ৩ টা ছেলে-মেয়ে মেইনটেইন করা ইজ ভেরি একটা রুলের ভিতরে একটা ইয়ার মধ্যে খাঁচার ভিতরে যেমন একটা বন্দী ছিলাম আমরা। ইটস ভেরি ডিফিকাল্ট। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে তারা আ স্কুল, কলেজ পার হইয়া এখন মোটামুটি তাদের প্র্যাকটিক্যাল লাইফে চলে গেছে। সবাই ওয়েল সেটেলড। হ্যাঁ, এখন একজন বাকি আছে। সে ফাইনাল ইয়ারে আগামী মে মাসে ও গ্র্যাজুয়েশন করবে। এই আমার লাস্ট। আর আল্লাহর রহমতে আল্লাহর কাছে অনেক, অনেক শুকরিয়া। অনেক, অনেক আ আ চাই। আল্লাহর রহমত আছে যার জন্যই আমরা এই পজিশনে চলে আসতে পারছি। যাই হোক আমরা আচ্ছা, একটা আপনার বললেন যে আপনার ছোট ছেলেটা হচ্ছে গ্র্যাজুয়েশন কমপ্লিট করবে। তো গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর আমরা জানি হচ্ছে ওয়েস্টার্ন কান্ট্রি গুলোতে সাধারণত ফ্যামিলি বা মা-বাবা থেকে আলাদা হয়ে যায়। কিংবা একটা সার্টেন এজ এর পরে হচ্ছে মা-বাবা থেকে আলাদা হয়ে যায়। সো বাংলাদেশী কমিউনিটিতেও কি সিমিলার কাজ হয়? নাকি বাঙালির সাধারণত মা-বাবার সাথে কানেকশন থাকে কি থাকে না? এই জিনিসটা সম্পর্কে একটু যদি বলতেন। ভেরি গুড কোয়েশ্চেন। আপনার এই কোয়েশ্চেন আসলে সবারই জানা উচিত যারা নাকি বিদেশে আসতে চান বা বিদেশে আসবেন, ছেলে-মেয়েকে পড়াবেন বা নিজেও আসতে চান। এটা এক সেন্সে ভেরি কঠিন, আবার আরেক সেন্সে ভেরি ইজি। আপনি যেভাবে ছেলেদের গ্রো করাবেন, আমাদের কালচার, ধর্মীয় অনুভূতি এগুলি যেমন আমি আমার আমার যেই বাড়িটা আমি থাকি জামাইকা মুসলিম সেন্টার থেকে 1.5 ব্লক। সো আমরা এই বাড়িটা নিছি যাতে ছেলেমেয়েরা মসজিদের ধর্মীয়ভাবে একটা টাচে থাকে। ওই স্যাটারডে, সানডে আমার মেয়েকে কোরআন শরীফ খতম দিছি, হুজুর রাখছি বাসায়। তো বাসায় আইসা স্যাটারডে, সানডে পড়াইছে। আচ্ছা, ছেলেরাও সেম। পরে যখন এই বাসাটা কিনি আমি, এটা মসজিদের কাছে। তখন মসজিদে স্যাটারডে, সানডে গিয়া তারা কোরআন খতম দিত এবং নামাজের যত নিয়ম কানুন এই এই সমস্ত সূরা এমনকি আমি যেগুলি পারি না তারা আমার চেয়ে ভালো পারে। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে। আমি তো অনেক কিছুই জানি না, অনেক কিছুই পারি না। কিন্তু বেসিক নামাজটা, বেসিক সূরাগুলি আমি পারি। তারা এমন কোনো দোয়া নাই, বাথরুমে যাওয়া, গোসল করার দোয়া, এই যে অজু করার সবকিছু নিয়ত তারা ভালোভাবে বলতে পারে। বিকজ অফ তারা আমার মসজিদের কাছে টাচে ছিল এবং স্যাটারডে, সানডে 3 আওয়ার কইরা এই মসজিদে পড়ানো হইছে। তা আল্লাহর রহমতে আল্লাহর কাছে আচ্ছা, তার আমি মানে হচ্ছে যা ডেফিনিটলি এটা ডিপেন্ড করে হচ্ছে ফ্যামিলির উপর কিংবা মা-বাবার উপর তারা যেভাবে তাদের রাইট, বাচ্চাদেরকে মানুষ করতে চায়। রাইট। এক্সাক্টলি। আপনার কালচার এবং আপনার আচ্ছা রিলিজিয়াস আমরা জি, জি। আপনার কালচার এবং রিলিজিয়াস সেম টাইমে আপনার মেইনটেইন করার জন্য আপনার ভিতর থেকে বা প্যারেন্টসদের ফিলিংস থাকতে হবে। কিন্তু এইখানের কালচার হইলো 16 বা 17 হইলেই ছেলেমেয়েরা বাপের থেকে আলাদা হয়ে যায়। এটা এই দেশের কালচার। কেন করে তারা? যে হুম, তুমি তোমার লাইফটাকে কিভাবে করবে, কি পড়বে, কি পড়াশোনা করবে, কোথায় যাবে, হ্যাঁ? এটা তাদের ওই ওই হুম। ওই ছোটবেলা থেকেই তাদের উপরে ডিপেন্ড করে। তখন স্কুল যায়, আবার কাজও করে, বাসা ভাড়া দেয়। কিন্তু আমাদের ছেলেমেয়েরা তো ওইভাবে করি নাই। আমি করি নাই। আমার ছেলেমেয়েরা এইভাবে মেয়েরে বাসার থেকে বিয়ে দিছি। ওইভাবে এখন হাসব্যান্ডের সাথে থাকতেছে। তো মাশাআল্লাহ। এই হলো আচ্ছা আমরা হচ্ছে একটু আ জি। বলেন? আমরা হচ্ছে এখন একটু পারিবারিক বিষয় বা সাংস্কৃতিক বিষয় থেকে আমরা একটু প্রফেশনাল বিষয় যেমন হচ্ছে নিউ ইয়র্কে আমরা নেক্সট আমাদের ভিউয়ারদেরকে জানাতে পারি যে নিউ ইয়র্কের চাকরির বাজার আসলে কেমন এবং সেখানে সাধারণত কি ধরনের কাজ পাওয়া যায় এবং সেখানে যদি আয়ের একটা আপনি ধারণা আমাদেরকে যদি দিতেন। আচ্ছা, খুব সুন্দর কোয়েশ্চেন।
এটা আসলে সবারই জানা উচিত। আমি তো আইসা আমার বিগিনিং লাইফ রেস্টুরেন্টে বাস বয়, ওয়েটার, তারপরে আমি যেহেতু বাংলাদেশে গার্মেন্টসে ফরেনারদের সাথে টাচে ছিলাম, কিছু কিছু পারফেক্ট না হইলেও কিছু কিছু ইংলিশ আমি বলতে পারতাম, কমিউনিকেট করতে পারতাম, যার জন্য আমার চাকরির ব্যাপারে এখানে আইসা কোনো অসুবিধা হয়নি। তারপরও আপনার অনেক কিছুই আমরা ল্যাঙ্গুয়েজ প্রবলেম হয়, হয়তো প্র্যাকটিক্যালি অনেক কথাই দেখা গেল 80% বুঝলে 20% বুঝতাম না, এতে কমিউনিকেশনের প্রবলেম হইতো। তো যাই হোক, এখন ল্যাঙ্গুয়েজটা হলো মেইন। ল্যাঙ্গুয়েজ জানলে আপনার বেসিক এডুকেশন জানলে আপনি এখানে লিগেল ওয়েতে আসলে আমি চাকরি হুম, পাবেন। চাকরি যে পাবেন না এই না, আপনার ক্যাটাগরি অনুযায়ী, আপনার যোগ্যতা অনুযায়ী আপনি সেই প্লেসে যাইতে পারবেন এইখানে। যেমন আপনি বাংলাদেশে আপনি ভালো কোয়ালিফিকেশন, আপনি ভালো ডিপ্লোমা, ভালো ইঞ্জিনিয়ারিং, ভালো যোগ্যতা থাকা অবস্থায় আপনি চাকরি পান না, বিকজ আমাদের ওইখানে এত অপরচুনিটি নাই। কিন্তু এইখানে অপরচুনিটি আছে। এইখানে যদি আপনি একটা প্লাম্বার, একটা ইলেকট্রিশিয়ান, আপনি যদি প্র্যাকটিক্যালি আপনি ভালো জানেন, এইখানে এসে আপনি লড অফ মানি আর্ন করতে পারবেন। একটা প্লাম্বার এখানে এসে ডিপ্লোমা করতে হয় 6 মাসের, প্লাম্বিং, ইলেকট্রিশিয়ান, যদি আপনি জানেন। আর যদি না জানেন তাহলে আপনার 5 বছর লাগবে। ওইখানে আচ্ছা। আমাদের এই ধরনের ভোকেশনাল, সার্ভিস বেসড হোম, হুম, হ্যাঁ, এই যে হোম, যারা হোম হোম, ওনারদেরকে যে সার্ভিস বেসড বিজনেস গুলো দেওয়া হয় এদের ভালোই ইনকাম মনে হয়। ভালো ইনকাম, ভালো ইনকাম আমাদের থেকে যারা প্রফেশনাল বিজনেসম্যান, তাদের থেকে তারা দে মেক হুম, টনস অফ মানি। আপনার 2 ঘন্টার কাজ দেখা গেল যে $500 কাজ করে নিয়ে গেল 2 ঘন্টার মধ্যে, $500। হোয়ার ইজ এই 2 ঘন্টায় আমাদের 2 দিনে $500 পাইতেছি না আমরা রেগুলার জবে। বুঝি। আচ্ছা, এগুলো এইসব প্রফেশনাল লোকদের কি আমেরিকায় শর্টেজ এই কারণে বেশি হ্যাঁ, নাকি অনেক অনেক এমনিতেই শর্টেজ বেশি এভেইলেবল পাওয়া যায় বাট তারপরেও বেশি? পাওয়া যায়, কিন্তু ধরেন একজন প্লাম্বারে আপনি কল দিলেন, দেখা গেল যে সে 2 দিন 3 দিন, একদিন পরে আসলো, সময় থাকলে আসলো, নাইলে 2 দিন 3 দিন, এবং সে ভালো পয়সা চার্জ করে যায়। এনি প্লাম্বিং, ইলেকট্রিক প্লাম্বিং, এগুলি হেভি ডিমান্ড, এবং এগুলি প্র্যাকটিক্যালি যদি আপনি জানা থাকে। আমাদের বাংলাদেশে হুম, এখন বিভিন্ন পলিটিশিয়ানরা, অনেকের ছেলে মেয়ে ফ্যামিলি এখানে থাকে, বিদেশে থাকে, তাদের এগুলি জানা উচিত। ওইভাবে যদি তারা স্কিম করে, প্রজেক্ট নেয়, মেট্রিক পাস করার পরে ওই ইনস্টিটিউটগুলি হুম। যারা প্লাম্বিং, ইলেকট্রিক, হ্যাঁ, অথবা যারা নাকি শিক্ষিত হয় নাই, ড্রাইভিংটা এনে লাস্ট ইয়া হইলো ড্রাইভিং। ড্রাইভিং মানে এ কিছুই না হলে আপনি ড্রাইভিং করে এট লিস্ট কিছু চলতে পারবেন। এরকম। হ্যাঁ, চলতে ৩০০, এট লিস্ট ৩০০, ২৫০, $৩০০ আপনি ডেইলি আর্ন করতে পারবেন। এটা হইলো শেষ মানে ইয়া। তো তো এগুলি যারা ফলো করে এবং ফলো করে আসে, ইমিগ্রেন্ট হয়ে আসতেছে, আমাদের দেখি অনেক ইমিগ্রেন্ট এখন বাঙালিদের জন্য হাঁটাই যায় না। আপনি কি পরিমাণ বাঙালি জামাইকা, জ্যাকসন হাইট, ব্রুকলেন, আপনি যে সমস্ত বাঙালি কমিউনিটিগুলি আছে, ওই এতে এত অবস্থা, বিশ্রী অবস্থা, মানে বলা যায় না। তো যাই হোক, এটা একদিকে যেমন এটা সুফল আমরা ভোগ করি, আবার কিছু ব্যাড সাইডও আছে। তারা হয়তো আমাদের কমিউনিটির কিছু বদনামও আমাদের আছে। যাই হোক, যারা আহ, এটা তো সবাই না, এই কিছু পার্সেন্ট লোক থাকে এটা। তো এইগুলি অ্যাভয়েড করার জন্য যাদের ফ্যামিলি স্পন্সর করে নিয়ে আসে, তাদের ওইভাবে ট্রেন আপ করেই আনা বেটার। আদারওয়াইজ যে যার ভাই ব্রাদার আসে তারই সাফার করতে হয় বেশি। অথচ বাংলাদেশে অনেক ফ্যামিলি আছে যে বেকার বৈশা বাপের হোটেলে খায়, কোনো কাজকর্ম করে না। যখন ভাই বোন বা বড় ভাই স্পন্সর করলো, দেখা গেলো সে ঘরে বৈশা রয়েছে, কোনো কাজ করে না। সে কিন্তু ড্রাইভিং লাইসেন্স অথবা প্লাম্বিং অথবা ইলেকট্রিশিয়ান এগুলি যদি করে, তাহলে এইখানে আইসা তাদের ফিউচারটা, যেটা আমরা 10 বছরে পারি না, সেটা তারা 1 বছরে করতে পারবে।
তো এগুলি ভেরি ইম্পর্টেন্ট। আপনার যে কোয়েশ্চন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং যাদের ইমিগ্রেন্ট, যারা এই দেশে অনেক বছর যাবৎ বসবাস করতেছেন, যাদের ভাই ব্রাদার বাপ মা আত্মীয় স্বজন আসে, তারা যাতে এগুলি শিখে এবং তাদের ফিউচার অতি তাড়াতাড়ি এবং অনেক তাড়াতাড়ি সাকসেস হবে এইখানে আসা। এইখানে না, যে কোনো মিডল ইস্টেও বলেন বা ইউরোপে বলেন, আবার আমেরিকা, ইংল্যান্ড, সব জায়গায় এই সেম অবস্থা। তো এগুলি তো, যেমন আমি ইউরোপে প্রায় সব কান্ট্রিতে গেছি, মিডল ইস্টে গেছি, আমাদের বাঙালিরা কোথায় কাজ করে দেখবেন? টয়লেটে ক্লিনিং এ বা এয়ারপোর্টে ক্লিনিং এ কাজ করতেছে। কেন? Because they don't have any experience, nothing. At least electrician, plumbing, ওয়েল্ডিং, তারপরে আপনার এগুলি যদি থাকে, তাহলে মিডল ইস্টে প্রচুর ডিমান্ড আছে। ইভেন এখন জাপানে ডিমান্ড আছে ইলেকট্রিশিয়ান, প্লাম্বিং। আমরা কি করি? মেট্রিক হ্যাঁ, পাস করা, ইন্টারমিডিয়েট পাস করা, হাতের যে কোনো স্কিল। হাই স্কিল, জি, একদম বলুন। লিগেলি প্র্যাকটিক্যালি সে করতে হবে। আপনি ওইখানে গেলে দেখা যায় তোমার কি স্কিল আছে, কিছুই বলতে পারে না, যার জন্য তাদের ক্লিনিং এ পাঠায়। তাদের এই সমস্ত ওই মপ টপ, ক্লিনিং এর সব এই সমস্ত ডিপার্টমেন্টে পাঠায়। এটা তো তাদের দোষ না, এটা আমাদের দোষ। আমাদের ম্যানেজমেন্টে যেই গভর্নমেন্টে থাকুক, আমি কারো সমালোচনা করব না, এগুলি গঠনমূলক যদি কাজ না হয়, এটা ধারাবাহিকভাবে এই পরিণতি হবে। আপনি দেখেন ইন্ডিয়ানরা, যে কোনো জায়গায় যাবেন, ইন্ডিয়ানরা দেখবেন ভালো ভালো পজিশনে। কেন? বিকজ দে হ্যাভ স্কিল। হ্যাঁ, আমরা তো দেখি যে ইঞ্জিনিয়ারিং প্রোডাকশন হাউস বলা হয়, ইঞ্জিনিয়ার প্রোডাকশন হাউস ইন্ডিয়াকে। আমেরিকার পুরা টেক ইন্ডাস্ট্রি ইন্ডিয়ার ইঞ্জিনিয়ার্সে ভরা। জি, জি, জি। এবং আমাদের ওয়ার্ল্ডের 10টা বড় বড় কোম্পানি ধরেন, এর মধ্যে 6টাই ইন্ডিয়ান সিইও। কেন? বিকজ দে আর ব্রেন, দে হ্যাভ এভরিথিং। তো আমি চাই ব্যক্তিগতভাবে, আমরা যেটা কষ্ট করে গেছি, এমন আমাদের জেনারেশন, নেক্সট জেনারেশন, যেমন আমি অনেক কষ্ট করছি জীবনে, আমার ছেলে মেয়েরা যেটা আমি করছি, হয়তো আমার ছেলে মেয়েরা এগুলি দেখেও নাই, চিন্তাও করতে পারবে না। দে আর ডুইং ফাইন, তারা ভালো করতেছে। তা আল্লাহর রহমতে আমি চাই আমাদের বাঙালি কমিউনিটি প্রত্যেকে এই সমস্ত ফ্যাসিলিটিগুলি নেক এবং শিখুক, যাই না এই ইমিগ্রেন্ট হয়ে আসুক, কাজে লিপ্ত হোক, পয়সা ফ্যামিলির জন্য, দেশের জন্য একটা অনেক ডেভেলপ। আপনার, আমি আজকে আসলাম, আমার আরো ভাই বোন যারা আছে, আমরা যতটুক পারি, আমাদের যেই ইনকাম আছে, এটা দিয়ে তো তাদের আবার হেল্প করি যতটুক পারি। 10টা পরিবারে যদি হেল্প করি, এটা গভর্নমেন্টের জন্য না অনেকটা বেনিফিট। তো এগুলি তখনই করা সম্ভব যদি আমরা উই হ্যাভ এ প্ল্যান। আমরা প্ল্যান যদি করি যে আমি আমেরিকা যাব 4 বছর, 5 বছর বা 10 বছর পরে, let me make for my future skill, বুঝছেন না? এই স্কিলটা যদি গ্রো করে তারপরে আসে, he have no problem. যাই হোক, শামসুল ইসলাম মঞ্জু ভাই একজন সজ্জন ব্যক্তি, আমার অনেক পরিচিত, অনেক অনেক পরিচিত, এবং অনেক সুন্দর এবং ভালো মানুষ উনি। উনি, ওনাকে চিনি দীর্ঘ 35, মোর দেন আই থিঙ্ক 36 ইয়ার্স। সুতরাং উনিও আমাকে ভালো করে চিনে, আমিও ভালো করে চিনি। আপনাদের এই ফোকাস টিভি উনি স্টার্ট করছে। এই সমস্ত ব্যাপারগুলি এই ফোকাস টিভি সম্পর্কে এখন আপনি হচ্ছে আমাদেরকে কিছু অবশ্যই জানাতে পারেন, এবং ফোকাস টিভির উন্নতির জন্য আপনি যদি কোনো টিপস থাকে আমাদেরকে, বা আপনার কোনো অভিজ্ঞতা যদি থাকে, সেটা আমাদের সাথে শেয়ার করতে পারেন অবশ্যই। অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ কোয়েশ্চন এবং সুন্দর প্রশ্ন। আপনাকে অনেক ধন্যবাদ। জিও টিভির শামসুল ইসলাম মঞ্জু ভাই, উনি উনি কিন্তু তার উন্নত এবং এই মনোভাব নিয়েই কিন্তু বাংলাদেশির জেনারেশনের জন্য, যারা আসতে চায় বা যারা এখানে আছে বা যারা আসবে,
তাদের জন্যই উনি এগুলি বেসিক্যালি কোনো পলিটিক্যাল না, নন পলিটিক্যালি উনি এটা ওপেন করছে আপনাদের সহযোগিতায়। তো এই যে আমি মঞ্জু ভাইকে থ্যাংক ইউ এবং আপনাকে থ্যাংক ইউ যে আপনারা এই ধরনের উদ্যোগ নিছেন। যারা একজনও যদি ৫ জনও যদি এটা দেখে কারো ফ্যামিলির এবং কারো ভাই ব্রাদারের উপকার হয়, এটাই সবচেয়ে বড় পাওয়া। মন মন শামসুল ইসলাম মঞ্জু ভাই এটা উনি আমার সাথে যখন ওপেন করছে তখনই আমার সাথে শেয়ার করছে। আমি এটার স্বাগত জানাইছি। আমি ওইটার উত্তরোত্তর উন্নতি এবং সমৃদ্ধ কামনা করি এবং আ আ আপনাদেরও যারা আপনার এই আ ফোকাস টিভিতে জড়িত, যারা আ আপনারা আপনার মতো লোকজন আ সবাইকে আমি আ সাব স্বাগত এবং শুভেচ্ছা জানাই এবং আ সমৃদ্ধ কামনা করি। আপনাকে অনেক, অনেক ধন্যবাদ আমাদের ফোকাস টিভি এর সম্পর্কে কিছু কথা বলার জন্য এবং আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। আশা করি আপনার অভিজ্ঞতা আমাদের দর্শকদেরকে অনেক অনুপ্রাণিত করবে। তাদেরকে অনেক ইনফরমেশন যাদের যেগুলো জানা ছিল না তারা সেগুলো জানতে তাদেরকে সাহায্য করবে। জি, জি। আপনাকেও অনেক, অনেক ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। আমি একটা অনন্য ন্যূনতম মানুষ আমেরিকায়। আমাকে যে আপনারা নিয়ে আসছেন, অ্যা আপনারা আমাকে এতটুকু যোগ্য মনে করেছেন। আমি শামসুল ইসলাম, মঞ্জু ভাই এবং আপনাকে অ্যা অনেক, অনেক ধন্যবাদ এবং অজস্র শ্রোতা যারা দেখছেন বা দেখবেন সবাইকে উম আ অভিনন্দন এবং সবার ভবিষ্যৎ মঙ্গল কামনা করে আমরা আপনাকে অনেক, অনেক বেশি ধন্যবাদ। জি, দর্শক আমাদের অনুষ্ঠানটি দেখার জন্য আমাদের অ্যাপটি ডাউনলোড করুন। পাশাপাশি আমাদের YouTube, Facebook চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আগামী পর্বে অন্য কোনো প্রবাসীর সাথে আবারও দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। জি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম।